এসএসসি চ্যানেল ব্রাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ, এই উপসর্গগুলো নিয়ে যে আমরা যে নৈমিত্তিক চেনার জন্য বা নৈমিত্তিক ধরার জন্য যে সমস্যায় পড়ি, সেই সমস্যার সমাধানের জন্য আমরা সংক্ষিপ্ত ক্লাস নিচ্ছি উপসর্গের উপরে। আজকের আলোচ্য বিষয় উপসর্গ। তো আমরা বোর্ডে চলে যাচ্ছি। দেখি এখানে আমরা উপসর্গ অধ্যায়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন আছে, উপসর্গের অর্থ বাস্তবতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এই শব্দটা একটু আমাদের বোঝা দরকার যে উপসর্গের অর্থ বাস্তবতা নেই। অর্থ বাস্তবতা নেই মানে অর্থ নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, মানে অর্থের ভেরিয়েশন আছে, অর্থের বৈচিত্র্য আছে। সেটা কিভাবে আমরা দেখি। এখানে কয়টা উপসর্গের নাম দিয়েছি? প্র যোগ হার প্রহার, বি যোগ হার বিহার, উপযোগ হার উপহার, এভাবে হতে পারে সম যোগ হার সংহার। তো আ যোগ হার আহার। এইভাবে হার শব্দের আগে আমরা প্র, বি, উপ বা সম এই উপসর্গ যোগ করার পরে যে শব্দগুলো পেলাম, এক একটা শব্দের অর্থ এক এক রকম গ্রহণ করে, মানে এক এক রকম হয়ে যায়। যে কারণে এই প্রয়ের কোনো অর্থ নেই, হারের কোনো অর্থ নেই, কিন্তু প্রহার যখন হয় তখন প্রহার মানে মারা বোঝায়। বি যোগ হার, বি এর বিশেষ কোনো অর্থ নেই এখানে, হারের অর্থ আমরা পাই না, কিন্তু বিহার শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা, যেমন নৌবিহার। উপযোগ হার জানি উপহারের অর্থ হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে উপসর্গের উপয়ের কোনো অর্থ নেই, হারের কোনো অর্থ নেই, কিন্তু দুটো যখন একসাথে হলো তখন অর্থ বাস্তবতা পাচ্ছি। এই জন্য বলা হয় উপসর্গের অর্থ দ্যোতকতা নেই কিন্তু অর্থ বাস্তবতা আছে। এই প্রশ্নটা আমরা বিবরণের প্রশ্নে আমরা পাই, আর এমসিকিউ তে এটা আছে। এবার আসি উপসর্গ কোথায় কোথায় বসে। এখানে লেখা আছে দেখেন, উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে। আমরা এখানে উপসর্গের তিনটি কাজ পাচ্ছি। একটা হচ্ছে শব্দের অর্থের পরিবর্তন করে, শব্দের অর্থকে বাড়িয়ে দেয় মানে পরিবর্তন করে, আর শব্দের অর্থ পরিবর্তন করে মানে এডিট করে শব্দের অর্থকে। তো এই তিনটা কাজ উপসর্গ করে থাকে। উপসর্গ বাংলা উপসর্গ আছে, তৎসম উপসর্গ আছে। তৎসম মানে সংস্কৃত, আর আছে বাংলা ও সংস্কৃত উপসর্গ, কিন্তু চারটা উপসর্গ আছে, বাংলাতেও আছে, সংস্কৃতও আছে। এই চারটা উপসর্গ আমরা এখানে প্রয়োগ করে দেখেছি যে কোনটা বাংলা হবে কোনটা তৎসম হবে, কিভাবে মনে রাখতে হবে তার কিছু কথা বলবো, যেটা আমরা বইতে পাই না, যে কিভাবে আমরা চিনব। আর আরবি, ফার্সি, ইংরেজি উপসর্গের নামগুলো আমরা বলে যাব, এটা মুখস্থ রাখবো। প্রথম প্রশ্ন আছে উপসর্গ তৎসম উপসর্গের নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ যদি নামগুলো মুখস্থ রাখি তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন আছে উপসর্গ নিচের কোন উপসর্গটি বাংলা উপসর্গ, নিচের কোন উপসর্গটি তৎসম উপসর্গ। তাই বাংলা তৎসম নাম মুখস্থ থাকলে আমাদের ঝটপট চিনতে পারবো। তো নামগুলো মুখস্থ করার জন্য আমরা একটু ছন্দে বা একটু কিছু মিল রেখে পাঁচটা করে একটা গুচ্ছ ভাগ করে, এই পাঁচটা একটা গুচ্ছ, এই পাঁচটা একটা গুচ্ছ, তৎসম উপসর্গ আছে 20টা, তাহলে এই চারটা গুচ্ছে আমরা 20টা উপসর্গ রেখেছি। কিভাবে দেখো, প্র পরা অপর সমনি, এই একসাথে করব। প্র পরা অপর সমনি, আমরা কিন্তু এলেমেলে করব না, প্র পরা অপ আসবো না, প্র পরা সম আসবো না। প্র পরা অপর সমনি, অব অনু নির দূর বি, নি আর বি অন্তমিল আর আদিমিল আছে, অন্তমিল পাচ্ছি আমরা এখানে। তো গুচ্ছগুলো ভাগ এইভাবে করি, প্র পরা অপর সমনি, অব অনু নির দূর বি, অধিসু উৎ পরিপ্রতি, অধিসু উৎ পরিপ্রতি, অতি অভি অপি উপ আ। এই যে 20টা উপসর্গ আমরা যদি এইভাবে মুখস্থ করি, 5 মিনিট পড়লে আমাদের এটা মুখস্থ হবে। তাহলে এটা মুখস্থ করার জন্য আমাদের সিস্টেম দেওয়া, যে আমরা শুধু সিরিয়ালি যদি 20টা একসাথে পড়েন মুখস্থ হবে না, 5টা করে গুচ্ছ ভাগ করে নিব, মানে এই গুচ্ছে 5টা, এই গুচ্ছে 5টা, এই গুচ্ছে 5টা, এই গুচ্ছে আবার 5টা রাখছি, কারণ বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি, বাংলা উপসর্গ 21টি। বাংলা উপসর্গ সিরিয়াল আছে, অ দিয়ে শুরু, দেখেন অ, অজ, অধা, অনা, আ, আল, আন, আপ, ইতি, উন বা উন আছে, ক, কু, নি, বি, পাতি, ভ, রাম, স, সা,
পড়তে ভালোবাসি না। সময়ের আগে অযোগ করলে অসময়ে অর্থে না বলে অর্থ হলো অর্থে নিতান্ত মন্দ অর্থে, যেমন অস্পরাগা। অঘা মানে বোকা অর্থে, যেমন অঘারা পাঠ করে অস্পরাগায়। অনা অনাসৃষ্টি অনাচার, আদে আছে আকারা আধোয়া আলুনি ইত্যাদি। আর মানে বাঁকা, আলয়নে আর্থকে। আন হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ, আন করা। আব হচ্ছে অস্পষ্ট অর্থে ব্যবহার করি, যেমন আবডাল আবকা। ইতি মানে পুরাতন বা শেষ অর্থে ব্যবহার করি, যেমন ইতিহাস ইতিকথা। ইতি মানে এখানে পুরাতন। উন বা উনা মানে কম, 29 30 থেকে এক কম, 39 39 থেকে এক কম, উন অর্থে ব্যবহার করি। যেমন প্রবাদে আছে উন বর্ষায় দুনশি। কদ আছে নিতান্ত মন্দ অর্থে বা মন্দ অর্থে, কদবেল কদাগার কদর্য। কু মানে খারাপ, যেমন আছে কুমত কু কথা ইত্যাদি। নি আছে নাই অর্থে। বি আছে বিশেষ অর্থে। বি আছে বিধৃত বা বিফল, ভিন্ন অর্থে আছে। পাতি মানে ক্ষুদ্র অর্থে পাই, পাতিহাস পাতি লেবু। ভর হচ্ছে পরিপূর্ণ অর্থে, যেমন ভরদবুর ভরসন্দে। রাম হচ্ছে বৃহৎ অর্থে পাই। এই অর্থগুলো কিন্তু আমাদের আবার পরীক্ষা আসতে পারে। আমি বলে যাচ্ছি, আপনারা শুনেন, আপনাদের বইয়ে ওগুলো লেখা আছে, আপনারা নিশ্চয়ই মুখস্থ করবেন, বই মুখস্থ করেন, কিন্তু মুখস্থ করার আগে অর্থটা মনে রাখলে কেন রাম বৃহৎ হলো। এই যে রাম দা বলে বড় লম্বা দা, এই জন্য রাম বৃহৎ। রাম ছাগল, এই যে উঁচু ছাগল থাকে ওকে রাম ছাগল বলে, রাম মানে হচ্ছে বড়। আবার যদি কেউ বেশি বোকা থাকে তাহলে রাম বোকা বলে। হচ্ছে সঙ্গে বা সহিত অর্থে, যেমন সলাদ লাজের সহিত বর্তমান। হচ্ছে সঙ্গ থাকে। সু মানে উত্তম, যেমন সুদি সুফল। হা হচ্ছে নেই অর্থে, যেমন হাপিতে ইত্যাদি। এই তৎসংখ্যাগুলোর মিনিং আছে, ভেরিয়েশন আছে, মানে অর্থে বৈচিত্র্য আছে। যেমন প্রদে হয় প্রগতি, প্রভাব, প্রবর্তন। প্রহতে বিশেষ রূপে। পরাজয় আছে পরাভব, পরাজয়। পরাজয় ভিন্নতা অর্থে, পরাজয় জয় বিপুল শব্দ বিপুল। অপহতে নিকৃষ্ট বা খারাপ, যেমন অপসংস্কৃতি। সঙ্গে অর্থ হতে পারে, যেমন সমযোগ বা সংবাদ। নাই অর্থ হতে পারে অনু। এইভাবে বিভিন্ন অর্থ আমরা পেয়ে যাব। এবার আসি গুরুত্বপূর্ণ একটি কথা, সু বি নি আ। এই সু বি নি আ, এখানে নি বি, এখানে আ আর আছে সু। এটা তৎসঙ্গতে আছে, মানে সংস্কৃত আছে। আবার বাংলা আছে আ, এখানে সু, তারপরে এখানে নি আর বি, নি আর বি। এই চারটি হলো বাংলা এবং সংস্কৃত আছে। তো আমাদের যদি প্রশ্ন থাকে যে একটা শব্দ বলে সুকথা বা সুদিন বা সুকণ্ঠ, এটা সুটা কি তৎসঙ্গ না বাংলা, আমরা কিন্তু তখন একটু ঘাবড়ে যাই। ঘাবড়াবার কোনো প্রয়োজন নাই, ঘাবড়াবার কোনো দরকার নাই। যদি বুদ্ধি থাকে এখান থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। কিভাবে? মূল কথা আগে বলি। তৎসঙ্গ শব্দের আগে এই আ টু বি নি যদি যুক্ত থাকে, তৎসঙ্গ শব্দের আগে আ টু বি নি যদি যুক্ত থাকে, তাহলে সেই আ টু বি নি হবে তৎসঙ্গ উপসর্গ। যদি বাংলা শব্দের আগে আ টু বি নি যুক্ত থাকে, তাহলে সেই আ টু বি নি হবে বাংলা উপসর্গ। এখন আমাদের তো সমস্যা হয় যে শব্দটা তৎসঙ্গ না বাংলা, সেটাই তো আমরা বুঝি না। মূল কথা তো এখানেই। এটা সবাই একবারে স্বীকার করবো যে শব্দটা কি তৎসঙ্গ না বাংলা, সেটা তো আমরা বুঝি না। কিভাবে বুঝবো? তো এই বোঝার জন্য আমি এবার এখানে কিছু কথা বলবো যেটা আমাদের বইয়ে নাই। আমরা যদি এইভাবে বলে দেই আর তোমরা যদি এইভাবে চিন্তা করো এবং নিজের বই দেখে নিজেই মনে রাখার চেষ্টা করো, পাঠ্যক্রমে বোঝো, তাহলে এখান থেকে তোমরা সুফল পাবে, মানে দিক নির্দেশনা পাবে। কিভাবে? আমি প্রথমে একটা কথা বলি। তৎসঙ্গ শব্দ হচ্ছে গুরু গম্ভীর। তৎসঙ্গ শব্দ গুরু গম্ভীর। যে শব্দগুলো গুরু গম্ভীর তাকে আমরা তৎসঙ্গ শব্দ বলে জানি বা মানি। আবার তৎসঙ্গ শব্দে মধ্যস্থ থাকে, মূর্ধন্য থাকে। দুইটা যে একসাথে থাকে তা না। আবার তৎসঙ্গ শব্দে দন্তন্য হবে না বা দন্তস্ব হবে না, তা কিন্তু বলা যাবে না। তৎসঙ্গ শব্দ যদি মধ্যস্থ, মানে কোন শব্দ যদি মধ্যস্থ দেখি, আমরা তো বন্ধ করে বলবো না তৎসঙ্গ শব্দ। কারণ কি বলতে পারো? কারণ হচ্ছে তৎসঙ্গ শব্দে অনিয়ন মধ্যস্থ ব্যবহৃত হয়। আরবি, ফার্সি এবং দেশি বিদেশি শব্দে মধ্যস্থ
একটা নিয়ম মনে রাখতে পারি, নিজের মনে রাখতে পারি যে তৎসম শব্দে কেবল মূর্ধন্য হয়। এখন যদি সন্ধিবদ্ধ পদ হয় সেটাও কিন্তু তৎসম শব্দ, কারণ আমরা যে সন্ধি পড়ে থাকি ওই সন্ধি বেশিরভাগই তৎসম শব্দের সন্ধি। আর গুরুগম্ভীর শব্দ হলো তৎসম। তাহলে এখন আমরা দেখি তৎসম আর বাংলা কিভাবে পার্থক্য করব। বিজ্ঞান, জ্ঞানের সন্ধি মানে প্রত্যয় হচ্ছে জ্ঞান ও আট। জ্ঞান হচ্ছে ধাতু, কোন ধাতু? সংস্কৃত ধাতু। তাহলে বিজ্ঞানের আগে বি বসেছে, এই বিটা তৎসম। বিধৃত, ধৃত মানে ধরা হয়েছে, বিশেষভাবে যা ধরা হয় তাকে বলে বিধৃত, মানে যেখানে কিন্তু ধরা পড়ে। বিধৃত, ধৃতটা তৎসম শব্দ, ধৃত মানে ধরা। তাহলে এই ধৃতর আগে বি বসলে সেই বি তৎসম। বি বর্ণ এখানে মূর্ধন্য আছে, অতএব এটা তৎসম শব্দ, আমরা আগেই বলে রাখছি। তাহলে বি বর্ণে বি তৎসম। এবার দেখেন বিদেশ, বিদেশের দেশ হচ্ছে বাংলা শব্দ, এই জন্য বিদেশের বি বাংলা। বিভূই, ভূমি ছিল তৎসম শব্দ কিন্তু ভূমি বাংলা, ভূমি থেকে আসছে ভূই, তাহলে বিভূয়ের বি হচ্ছে বাংলা, এই জন্য আমরা বাংলা এখানে রেখেছি। আর এই তিনটা তৎসমতে পাচ্ছি। এবার দেখেন নিচে চলে যাই, নিচে আছে নিষ্ফল, এর মূর্ধন্য আছে, তাহলে বুঝতে আগে এটা তৎসম শব্দ। নিষ্পেষণ, এটা মূর্ধন্য আছে, এটা মূর্ধন্য আছে, তাহলে এটাও বোঝাচ্ছে আমাদের তৎসম শব্দ। আর গুরুগম্ভীর, নিষ্ফল, নিষ্পেষণ, নিষ্কাম, যত যেইভাবে শব্দ নিয়ে আসবো সেটা তৎসম শব্দ। এবার দেখেন নীলাদ, নীলাদ আছে লজ্জা থেকে আসছে লাল, লজ্জা ছিল তৎসম শব্দ, লাল হচ্ছে বাংলা। তাহলে নীলাদের লাজের আগে নি যোগ করলে সেই নীলা আর আমরা তৎসম বলবো না, বাংলা বলবো। নিখুঁত, ক্ষত ছিল তৎসম শব্দ, ক্ষত ক্ষীয়, কয়ের মধ্যে ছয় ক্ষীয়। কোন মধ্যে যদি কোন শব্দে যদি ক্ষীয় থাকে তাহলে সেটাও কিন্তু তৎসম শব্দ। যেমন নিখুঁতের তৎসম শব্দ ছিল ক্ষত, ক্ষত থেকে হচ্ছে খুঁত, এই খুঁত মানে যেখানে কোনো ক্ষত নাই তাই বোঝায় নিখুঁত। তাহলে নিখুঁতের নি বাংলা। নিরেট, নিরেট মানে যার মধ্যে কোনো ফাঁপা নাই, নিরেটের নিটা বাংলা, রেটটা হচ্ছে বাংলা, নিরেটের বাংলা বোঝায়। এবার দেখেন আজ আমরা বলে শেষ করি এই অংশটা। আকণ্ঠ, কণ্ঠ মানে গলা, কণ্ঠ তৎসম শব্দ, তাহলে আকণ্ঠের আ তৎসম শব্দ। আমরণ, এটা তৎসম শব্দ কারণে মূর্ধন্য ব্যবহার করছি, তৎসম শব্দ। সমুদ্র, এই সমুদ্র, গৃহ, পর্বত এগুলো সব তৎসম শব্দ, কিন্তু ধর্ম তৎসম শব্দ, তাহলে সমুদ্রের আ তৎসম। এবার দেখেন কাঠা মানে বাজে কাঠ, কাঠ থেকে হইছে কাঠা, কাঠ থেকে মানে কাঠ, কাঠ থেকে হয় কাঠ, কাঠ থেকে হইছে কাঠা, এই কাঠাটা হচ্ছে বাংলা, তো এর আগে আ যোগ করলে আকাঠা হলো, মানে বাংলা শব্দ হলো। আলোড়ি, লবণের অভাব, লবণ কিন্তু তৎসম শব্দ, আমরা জানি লবণে কিন্তু মূর্ধন্য ব্যবহার করি, তো আলোড়িতেও আমরা মূর্ধন্য ব্যবহার না করে এখন মূর্ধন্য দিতে, কারণ এটা তৎসম শব্দ নয়। আলোড়ি মানে দেখেন লবণের অভাব। আকালা, যা ভালো করে কালানো হয় নাই তাকে বলে আকালা, তাহলে আকালা বাংলা। আমরা বাংলা তৎসমের চেনার জন্য বই থেকে দেখে ওইরকম নিজের মনে বুদ্ধি অবলম্বন করবো, তাহলে বাংলা তৎসম চিনতে পারবো। এটা পরীক্ষা বেশি আছে কোনটা বাংলা কোনটা তৎসম। এবার আসলে আরবি চারটা প্রকার আছে, আম, খাস, লা, গর। এই আম কিন্তু ব্যঞ্জন নয়, এই আম হচ্ছে আমদরজা, আমদরবার, খাস মানে বিশেষ, লা হচ্ছে এই হচ্ছে, গর হচ্ছে গরের হচ্ছে। ফাঁসি পাসি মানে 10টা, কার, গর, না, মিম, ফি, বস, বর, ব, বে, ক, এই পাঁচটা অক্ষরে 10টা মুক্ত করব। আর ইংরেজি আছে 4টা, ফুল, হাফ, হেড, হাফ। আর হিন্দি হচ্ছে একটা, এই হচ্ছে উদ্যোগের বান্ডেল, এই উদ্যোগের বান্ডেলগুলো আমরা মানে সব মুক্ত রাখতে পারলে আমাদের উদ্যোগকে কোনো মেডিসিন আছে আমরা আনসার করতে পারবো। তা এই পর্যন্ত থাকলো। সকলকে ধন্যবাদ। করোনাকালীন সময়ে আমরা ঘরে থাকি,